তুই তোয়ালে ভেজাচ্ছিস কেন রে? এটা খুব ইম্পর্ট্যান্ট, মানে গরমে যখন আপনি রোড ট্রিপে যাচ্ছেন, গাড়িতে একটা ভিজে তোয়ালে রাখলে গাড়ির ভেতরকার ময়েশ্চারটা ইনট্যাক্ট থাকে, তাতে এসিটা খুব তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর রোড ট্রিপে গরমকালে কেন, যে কোনো সময় রোড ট্রিপে বেরোনোর জন্য আপনাকে কয়েকটা ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্কটা, গাড়ির পেটটা ভর্তি আছে কিনা, এয়ার প্রেসারটা চেক করে নিতে হবে, ব্যালেন্স বা পারমিসেবল আছে কিনা। আরেকটা জিনিস আছে, জল। নিজেদের জন্য জল আর ওআরএস ক্যারি করা খুব দরকার। গরমকালে তো ওআরএস আর জল আপনাকে গাড়িতে রাখতে হবে। আর এনশিওর করতে হবে আপনি ঠিকঠাক ব্রেকফাস্ট লোকেশনে পৌঁছাতে পারছেন কিনা আপনার রোড ট্রিপে। আরেকটা জিনিসও আছে যেটা খুব দরকার, কি সেটা? প্লেট অন দ্য হুইলস কে ফলো করতে হবে। প্লেট অন দ্য হুইলস কে ফলো করতে হবে, তবেই না ইনফরমেশন পাওয়া যাবে। রোড ট্রিপ গুলো ইন্টারেস্টিং হবে এরকম। তাহলে লেটস গো, যাওয়া যাক। সিট বেল্ট অন। থ্যাংক ইউ। হাইওয়েতে আপনি যাচ্ছেন রোড ট্রিপ করতে, যদি একটা ধাবাতে দাঁড়িয়ে না ব্রেকফাস্ট করেন, সেটা অন্যায়। সেই জন্যে অ্যাজ ইউজুয়াল আমরা ব্রেকফাস্ট করতে একটা ধাবায় দাঁড়িয়েছি, আর জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আমি বিগত 10 বছর ধরে আসছি এখানে, মানে যখনই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাতায়াত করি আমি আজাদিন ধাবা গোপালপুরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করি বা ডিনার করি। আর ওরই সব ফেভারিটস গুলো আজ অর্ডার করেছে, মানে ব্রেকফাস্টের ফেভারিটস। এদের আলুর পরোটা যেটা চমৎকার, একটা চানা, একটা চিজ অমলেট, ইটস ভেরি লোডেড। হ্যাঁ, লোডেড এন্ড হেলদি। আর টক দই। তাহলে আমরা শুরু করি আমাদের ব্রেকফাস্ট। তারা কেন ভাই, তোর ট্রেন ধরবি নাকি? আরে বাবা, একটা জায়গায় বেরিয়েছি, তাড়াতাড়ি পৌঁছাতে হবে না? সত্যি, আস্তে খা ভাই, আস্তে খা, ট্রেন ছেড়ে দেবে না তোর। তো লাইফে এত অশান্তি কেন বলতো সবকিছু নিয়ে? আমার শান্তি আছে, তোরই নেই কম অশান্তি বেশি। বুঝতেই পাচ্ছি কার অশান্তি, আমি বুঝতেই পাচ্ছি। এর এই অশান্তির জন্যে আমি আজ একে নিয়ে যাচ্ছি শান্তিনিকেতনে। তাই? দেখি শান্তি পাই কিনা। চল। এই তাড়াতাড়ি চ, দেরি হয়ে যাচ্ছে। দাঁড়া, গন্তব্যে তো পৌঁছাবই, একটু রিল্যাক্স করতে দে। তুই তো বললি অশান্তি করি, একটু শান্তি পেতে নিয়ে যাচ্ছিস, শান্তি দে। দেখুন, কোথায় যাচ্ছি জানতে বুঝতে হয়তো আর কারোরই বাকি নেই। এই জায়গাটায় দাঁড়ানোর একটা প্রধান কারণ, সামনেই অজয় নদী, অজয় নদীর ব্রিজটা পেরিয়েই দাঁড়িয়েছি। আর ও বললো এই মাইলস্টোনটায় দাঁড়িয়ে দুটো সেলফি তুলবো আমরা। সেলফিও তুললাম। জায়গাটাও খুব সুন্দর, দেখ এনভায়রনমেন্টটা এত ভালো, চারিদিকটা গ্রিনারি, ফিল গুড। ওর মোটামুটি সাহিত্য চলছে মাথায়, বুঝতে পারছি। চল থাক, আমি চলি। না না, চল চল চল।
বিশ্বভারতী ক্যাম্পাসে এসে আমার যেটা মনে হচ্ছিল, এটাই সেই জায়গা যেটাকে ঘিরে চারপাশে সবকিছু করে উঠেছে। এই শহরটার উৎস থেকে উপসংহার পুরোটাই এই বিশ্বভারতীকে ঘিরে। আমরা আপনাদের সবটা ঘুরে দেখাতে পারলাম না, কারণ বর্তমানে ক্যাম্পাস চত্বরে যত্রতত্র ক্যামেরা ব্যবহারের উপর বেশ কিছু রেস্ট্রিকশনস এসেছে। তবে এই রকম একটা বিশ্বজনীন জায়গায় সশরীরে এসে ঘুরলে যে উপলব্ধিটা হবে, সেটা কিন্তু স্ক্রিনের ওপার থেকে কোনোভাবেই অনুভব করা সম্ভব নয়। তাই আমাদের আপনাদের কাছে একান্ত অনুরোধ, বিশ্বভারতী ক্যাম্পাসটা আপনারা নিজেরা এসে ঘুরে যান। সেটা কিন্তু অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে, একথা হলপ করে বলতে পারি। এই বিশ্বভারতী চত্বরে এসে আমার সত্যি নতুন করে কিছু বলার নেই। আমরা আজকের দিনে শান্তিনিকেতন এসে বিশ্বভারতী দেখিয়ে সত্যি এগুলো নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে আমরা জায়গাটার যে ভাবটা সেটা ফিল করছি, সেটা ভীষণ অনুভব করছি। ওয়েদারটাও আমাদের সাথ দিচ্ছে, আবহাওয়াটা বৃষ্টি কিন্তু- ওয়েদার একটা আবহাওয়াটা রাজা। আর বাকি কোথায় কি আছে শান্তিনিকেতনের খুঁটিনাটিগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি দেখতে ভালো থাকুন। লাগবে। চল। শান্তিনিকেতনে এসে এত কিছু স্প্রেড কি করে আয়োজন করলি রে? ব্যাপার আছে, আগে থেকে সব প্ল্যানিং? হ্যাঁ, আমাকে না বলে। জাস্ট আধ ঘন্টার প্ল্যানিং ওকে। আর তোর তোর তো সব ফোনে ফোনে হয়ে যায় নাকি? হয়ে যায়। আমার কেন, ওনাদেরও হতে পারে। আমরা এখন এসছি ঠাকুরবাড়ির রান্নাঘর বলে একটা, কি বলবো এটাকে, হোটেল না কি বলবো, সুন্দর Pop-up, একটা pop-up যাই kitchen। বলুন। স্থানীয় মহিলারা এই সমস্ত রান্না বান্না করেছেন বিগত মাটির ছোঁয়া আছে খাবার খাবার দাবারে, মাটির ছোঁয়া আছে। শাক, আলু ভাজা, পোস্ত, নর্মাল খাবারও যেরকম আছে, সাথে মাটন, চিংড়ি মাছ, ডিম, এনিথিং ইউ ওয়ান্ট। আর একটা সবটাই আয়োজন ওর করেছে। হট অ্যান্ড ফেভারিট খাবার পেয়ে গেছি, মুড়ি ঘন্ট। প্রতিটা খাবারে একদম ঘরোয়া ছোঁয়া। পাইস হোটেলেও বাড়ির খাবারই পাওয়া যায়, কিন্তু পাইস হোটেলের খাবারগুলো শার্প হয়, এই খাবারগুলো কিন্তু শার্প নয়। তাই জন্যই তো বাড়িতে বললাম আমি, মাটির ছোঁয়া, মাটির বেশ ভালো। ছোঁয়া আছে। তো বসে আছি, বললাম যেটা ঠাকুরবাড়ির রান্না, রামনগর বনভিলার কাছে এটা অবস্থিত। বিগত 1 বছর ধরে এনাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখেছি, মানে আমার সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবদেরকেও দেখেছি। তো আমি প্ল্যান করে ফেললাম যে একটু ভিড় থেকে বেরিয়ে ফাঁকায় কোথায় দুপুরবেলা এরকম গাছ গাছালির মধ্যে নিশ্চিন্তে খাওয়া যায়। আর বাকি কথাটা খেতে খেতে হোক। খাবার দাবারটা কেমন সেটাও আপনাদের জানাবো। খেয়ে নি। ডাল পোস্ত শুক্তো নিয়ে তো অ্যাকচুয়ালি আলাদা করে কিছু বলার নেই, কিন্তু এখানের এই মুড়ি ঘন্টটা পেয়ে একদম স্বাদ বদল হয়ে গেল। বেশ স্পাইসি, বেশ ঝাল ঝাল খেতে। আর অনেকে অনেক রকম ভাবে খায় হয়তো মুড়ি ঘন্টটা, বাট এখানে বেশ ভালো লাগছে। লাস্ট আমি কত বছর আগে মুড়ি ঘন্ট খেয়েছি বলতে পারবো না, ভুলে গেছি। এখানে এসে মুড়ি ঘন্টটা পেয়ে আমি পার্সোনালি খুব খুশি। সেটা বোঝা যাচ্ছে। খাওয়ার ধরন দেখে বোঝা যাচ্ছে। আর বিশেষ খাবার বলতে যে দুটো আছে, আমি মাটন নিয়েছি ও একটা চিংড়ির মালাইকারি নিয়েছি। আর দুটো জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে দেখতে। সেটা হচ্ছে এই মালপোয়া। মালপোয়ার উপরে খুব সুন্দর একটা ক্ষীরের গুঁড়ো দেয়া আছে। হ্যাঁ, ক্ষীরের একটা স্প্রেড দেওয়া আছে। আর একটা তেঁতুলের চাটনি সব। মেবি এটা টেস্ট করে একটু পরে দেখছি। আমরা খাওয়া দাওয়া করি, আপনারা একবার দেখুন আমাদের থালাটা কিভাবে ওনারা সাজিয়েছিলেন। হ্যাঁ, মাটনটা খেয়ে দেখ, বল সবাইকে জানা। মুড়ি ঘন্টটা এত মুজে গেছি, অন্যদিকে তাকাতে পারছি না। খা দেখে তো খুব ভালো লাগছে, গ্রেভিটাও ভালো, দেশি, ভেরি রাস্টিক, দেশি। ভালো ভালো, ভীষণ ভালো। ঝোলটা পাতলা। রোববারে যেরকম আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল হয় বাড়িতে, পেঁপে দেয়নি, আলু দিয়েছে। একটা বড়
সাইজের আলু দিয়েছে, ভালো, একদম হালকা গরম মশলা, পেঁয়াজ রসুন, টমেটোর ঝোল। আরে হাসছিস কেন? আমি কি রান্না বান্না জানি না নাকি? মনে তো হয় না দেখে। তুই যে এক্সপ্লেন করছিস ভাই। খাতো তুই খা, চিংড়ি মাছটা খা। তুই এরকম একটা জায়গা মিস করে দিলি কি করে বলতো? আরে জানার কোনো শেষ নেই, মিস করে গেছিলাম, আজ তো চলে এসেছি, চলেও এসেছি, খেয়েছি, আর আমাদের খুব ভালো লেগেছে। মানে আমি তো এনারা অবশ্যই আসবো আবার, আমার তো খুব ভালো লেগেছে। ওনাদের সাথে গল্প করে, যারা রান্না করেছিল তাদের সাথে আমি কথা বললাম, খেলাম, ভালো লেগেছে। খুব আন্তরিক, এনাদের আতিথেয়তাটা মনে রাখার মতো। আর ধরুন এই যে খাবারগুলো, বাঙালি খাবারগুলো, মানে যেগুলো আমাদের বাড়ির খাবার, বাড়ির খাবারের সাথে এই ধরনের হোটেল বা রেস্টুরেন্ট বা পাইস হোটেল যাই বলেন, সেগুলোর কিন্তু একটা খুব হালকা ডিফারেন্স থাকে। মানে হোটেলের খাবারগুলো একটু শার্প হয়, এইগুলো কিন্তু না বাড়ির একদম বাড়ির মতো, কোনো হেভি ফিল নয়, খুব একদম লাইট, খুব ভালো ছিল। মানে আপনি খেলে ইজিলি মা ঠাকুমা দিদিমার সাথে কানেক্ট করতে পারবেন। কি বলিস? একদম। চল যাওয়া যাক, চল। লেট হচ্ছে আবার। শান্তিনিকেতনের কাছেই সুরুল গ্রামে অবস্থিত সুরুল রাজবাড়ি। সুরুলের জমিদারদের শিক্ষা ও সংস্কৃতি অনুরাগ কারোর অজানা নয়। পুরনো এই বাড়ির বিশাল বারান্দা, গম্বুজ, খিলান আজও নিঃশব্দে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। আর আমাদের উপরি পাওনা ছিল এই পরিবারের বর্তমান প্রজন্মের কুচিকাচাদের সাথে কিছুটা সময় কাটানোর সুযোগ। একটা পারফেক্ট রোড ট্রিপ, ধাবাতে ব্রেকফাস্ট, নিজেদের ঐতিহ্য রোমন্থন বা অতিথিয়তা, আর অভ্যর্থনা জড়ানো ঘরের খাবার, আর ছেলেবেলার ফেলে আসা খুনসুটি। আজকে শান্তিনিকেতন বেড়ানোটা কেমন সে ছোটবেলার চেনা কোনো জায়গায় ছুটি কাটাতে যাওয়ার মতোই শান্তি দিল। সেই রাস্তাঘাটই হোক বা মানুষজন, বড্ড চেনা, ভীষণ আপন। এখানেই শেষ নয়, শান্তিনিকেতনের বাকি গল্পটা নিয়ে আসছি আগামী সপ্তাহে। পরের পর্বে থাকছে শান্তিনিকেতনের মানুষজনের গল্প, আর বাদ যাবে না হেডেন জেমও। যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ভালো থাকবেন।